So hey guys, welcome to another new video of Football Baitak. So as you all know যে আমাদের কিন্তু 2023-24 ফুটবল সিজন কিন্তু কমপ্লিটলি শেষ হয়ে গেছে এবং নতুন ফুটবল সিজনের জন্য কিন্তু আমরা অপেক্ষা করছি সকলে। কিন্তু এখানে একটা ইভেন্ট যেটা বাকি রয়েছে সেটা হলো দ্য ব্যালন ডিওর ইভেন্ট। কিন্তু এই মোমেন্টে সব থেকে ইন্টারেস্টিং যে কোশ্চেনটা হলো যে এই বছর ব্যালন ডিওর কে জিতবে। ক্লাব ফুটবল যখন শেষ হয়েছিল তখন কিন্তু এই ব্যালন ডিওর জেতার জন্য মোস্ট লিডিং পয়েন্টে ছিল কিন্তু ভিনিসিয়াস জুনিয়র এবং জুড বেলিংহাম। কিন্তু এই লাস্ট এক মাসে ইউরো এবং কোপা এই দুটো টুর্নামেন্টের পর এই সিনারিও কিন্তু অনেকটাই বদলে গেছে এবং এই মুহূর্তে পুরোপুরি এই সিজনটার শেষে কারা কারা ফাইনালি ব্যালন ডিওর জেতার জন্য কিন্তু লিড নিচ্ছে সেই সিনারিওগুলো নিয়ে কিন্তু আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। সো দেরি না করে শুরু করব, বাট তার আগে একটা ছোট্ট ওকে। সো প্রথমেই আমাদেরকে জেনে নিতে হবে যে এই যে ব্যালন ডিওর অ্যাওয়ার্ডটা এটা কেন দেওয়া হয়। এই ব্যালন ডিওর অ্যাওয়ার্ডটা কিন্তু দেওয়া হয় যে গোটা একটা সিজন জুড়ে সব থেকে সাকসেসফুল প্লেয়ার বা মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল প্লেয়ার বা মোস্ট এন্টারটেইনিং প্লেয়ার এরকম একজন খেলোয়াড়কেই কিন্তু এই ব্যালন ডিওর দেওয়া হয়। সেটা গোল স্কোরিং এর দিকে হতে পারে, সেটা ডিফেন্ডিং এর হতে পারে, সেটা গোলকিপিং হতে পারে বা অথবা মিডফিল্ডের মাস্টার হতে পারে। সো এনি কাইন্ড অফ পজিশনের কিন্তু প্লেয়ার এই ব্যালন ডিওর ট্রফিটাকে জিততে পারে। শুধু যে গোল স্কোরাররাই ব্যালন ডিওর জিতবে এরকমটা কিন্তু নয়। এরকম মাইন্ডসেট অনেকেরই থেকে গেছে, কারণ গত কয়েক বছর ধরে শুধু মেসি আর রোনাল্ডোই কিন্তু এই অ্যাওয়ার্ডটাকে পুরোপুরিভাবে ডমিনেট করেছে এবং সেটা ম্যাক্সিমাম টাইমই দেখা গেছে যে গোল স্কোরিং এর উপরে বেস করেই দেওয়া হয়েছে। বাট এটা কিন্তু অ্যাকচুয়াল ক্রাইটেরিয়া নয়। অ্যাকচুয়াল ক্রাইটেরিয়া হলো যে কোনো প্লেয়ার তার বেস্ট পজিশনে যদি তার বেস্ট পারফরমেন্স সারা বছর ধরে দিয়ে থাকে এবং মোস্ট ইনফ্লুয়েন্সিং কাজ যদি করে থাকে এবং মোস্ট এন্টারটেইনার হিসেবে যদি থাকে, সো তাকে কিন্তু ব্যালন ডিওর দেওয়া যায়। সো এই জিনিসটা কিন্তু আমাদেরকে সবার আগে বুঝতে হবে। সো এইবার এই সিজন কমপ্লিটলি শেষ হবার পরে ফাইনালি কারা কারা যে এই ব্যালন ডিওর ট্রফিটা জিততে পারে এবং কার কার সিচুয়েশন রয়েছে, কিরকম রয়েছে, কতগুলো ট্রফিজ রয়েছে, কতগুলো গোলস তারা স্কোর করেছে, সেইগুলো কিন্তু ডিটেলসে আমরা আলোচনা করব এবং দেখব যে কারা কারা কিন্তু এই রেসে ফাইনালি রয়েছে। ওকে, সো বেসিক্যালি আমি চারজন খেলোয়াড়কে কিন্তু শর্টলিস্ট করেছি এবং তারা হলো জুড বেলিংহাম, ভিনিসিয়াস জুনিয়র, রড্রি এবং লাউতারো মার্টিনেজ। এবং আমরা এবার দেখব যে এই চারজনের মধ্যে থেকে কারা ফেভারেবল পজিশনে রয়েছে ব্যালন ডিওর জেতার জন্য। প্রথমে আমি আসবো কিন্তু বেলিংহামের কথা এবং বেলিংহামের কিন্তু এটা মাদ্রিদে প্রথম সিজন ছিল এবং তোমরা যদি বেলিংহামকে ডটমুন্ডে খেলতে দেখে থাকো তাহলে কিন্তু তোমরা জানবে বেলিংহাম কিন্তু ডটমুন্ডে অ্যাজ এ সিডিএম অর্থাৎ ডিফেন্সিভ মিডফিল্ডার রোলটা কিন্তু প্লে করতো। সো বেসিক্যালি সেরকম ভাবে কিন্তু গোল স্কোর করতে আমরা দেখিনি ডটমুন্ডে, বাট ইন মাদ্রিদ কার্লো আনচেলতি কিন্তু বেলিংহামকে অ্যাজ এন অ্যাটাকিং মিডফিল্ডার, অ্যাজ এ সেকেন্ড স্ট্রাইকার, ইভেন অ্যাজ এ বক্স টু বক্স মিডফিল্ডার অর্থাৎ মিডফিল্ডের যে কোনো পজিশনেই কিন্তু বেলিংহামকে খেলিয়েছে এবং সেই জন্য কিন্তু আমরা দেখতে পেয়েছি যে এই একটা সিজন, এই প্রথম সিজনে এসে কিন্তু অনেক গোলস কিন্তু স্কোর করেছে জুড বেলিংহাম। সো বেসিক্যালি আমরা যদি ওভারঅল স্ট্যাট দেখি তাহলে কিন্তু টোটাল 49টা ম্যাচে 25টা গোল রয়েছে বেলিংহামের। এটা কিন্তু ইউরো, লা লিগা, চ্যাম্পিয়ন্স লিগ সমস্ত ওভারঅল মানে কম্পিটিশনস মিলিয়ে কিন্তু আমি এই স্ট্যাটটা দিচ্ছি। সো টোটাল 49টা গেমে 25টা গোল অ্যাজ এ মিডফিল্ডার, দিস ইজ ক্রেজি ম্যান, অবভিয়াসলি দিস ইজ ক্রেজি। এবং পাশাপাশি যদি ট্রফিসের দিক থেকে আমরা বিচার করি তাহলে কিন্তু চ্যাম্পিয়ন্স লিগ ট্রফি রয়েছে এবং লা লিগা চ্যাম্পিয়ন্স কিন্তু হয়েছে রিয়াল মাদ্রিদ উইথ জুড বেলিংহাম। সো বেলিংহামের কন্ট্রিবিউশন কিন্তু এই সিজনে মাদ্রিদের হয়ে প্রচুর রয়েছে। সো এই দিক থেকে কিন্তু মোস্ট ইনফ্লুয়েন্সিং প্লেয়ার কিন্তু বলা যেতেই পারে। সো বুঝতেই পারছো বেলিংহাম কেন এবছর ব্যালন ডিওর জেতার দৌড়ে কিন্তু রয়েছে। সো এরপরে আমি যার কথায় বলবো সেটা হলো আরো একজন রিয়াল মাদ্রিদ প্লেয়ার এবং বেলিংহামের সতীর্থ, তিনি হলেন ভিনিসিয়াস জুনিয়র। ভিনিসিয়াস জুনিয়রের যদি পুরো সিজনটাকে আমরা দেখি তাহলে কিন্তু চ্যাম্পিয়ন্স লিগে বরাবর মোস্ট কনসিস্টেন্ট প্লেয়ার যদি থেকে থাকে কেউ তাহলে কিন্তু সেটা ভিনিসিয়াস জুনিয়র। আফটার ক্রিস্টিয়ানো রোনাল্ডো চ্যাম্পিয়ন্স লিগে কিন্তু মোস্ট ইনফ্লুয়েন্সিং জব বা মোস্ট কনসিস্টেন্ট পারফরমেন্স কিন্তু বেলিংহাম দিয়ে গেছে লাস্ট কয়েকটা সিজন জুড়ে। এবং আমরা যদি ওভারঅল স্ট্যাট দেখি পুরো এই গোটা সিজনে কিন্তু 43টা ম্যাচে কিন্তু 26টা গোল ভিনিসিয়াস জুনিয়রের রয়েছে। সো
বলা যেতেই পারে যে ভিনিসিয়াস জুনিয়র এবং জুড বেলিংহাম দুজনেই কিন্তু একই লেভেলে রয়েছে গোল স্কোরিং এর দিক থেকে। এরপর ট্রফিজের দিক থেকে যদি আমরা বিচার করি তাহলেও কিন্তু বেলিংহাম এবং ভিনিসিয়াস দুজনেই কিন্তু সেম সিচুয়েশনেই রয়েছে, একটা করে চ্যাম্পিয়ন্স লিগ উইনার এবং লা লিগা চ্যাম্পিয়ন। কিন্তু যে জায়গাটায় বেলিংহাম কিন্তু কিছুটা হলেও এগিয়ে থাকছে দেন ভিনিসিয়াস, সেটা হলো ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট। লাস্ট যে এক মাসের যে ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট গুলো খেলা হলো সেখানে কিন্তু বেলিংহাম কিন্তু ইউরোতে ইংল্যান্ড টিমটাকে নিয়ে ফাইনাল অব্দি খেলেছে এবং গোটা ইউরো সিজনে কিন্তু যথেষ্ট ভালো পারফরমেন্স কিন্তু বেলিংহাম দিয়েছে। অপরদিকে আমরা যদি ভিনিসিয়াসের কথা বলি তাহলে কিন্তু কোপাতে কোয়ার্টার ফাইনাল অব্দি ব্রাজিল টিমকে নিয়ে গেছে এবং এই ব্রাজিল টিমটার সাথে কিন্তু ভিনিসিয়াসের পারফরমেন্স একদমই ভালো ছিল না, একদম মানে ফ্লপ যদি বলা যায় সেটাও কিন্তু বলা যেতে পারে। সো বেসিক্যালি এই একটা জায়গা রয়েছে যেখানে কিন্তু বেলিংহাম ভিনিসিয়াসের থেকে এগিয়ে রয়েছে ব্যালন ডিওর জেতার জন্য। ওকে, এরপর আমি যার কথায় আসবো তার কাছে কিন্তু এত সংখ্যায় গোল নেই, গোল থাকাটাও সম্ভব নয়, কারণ একজন সিডিএম পজিশনে খেলে থাকা একজন প্লেয়ারের পক্ষে কিন্তু একজন অ্যাটাকারের সমতুল্য গোল করা কখনোই সম্ভব না। সো এই যে লাস্ট 3-4 বছর আমরা দেখছি, এই আমাদের লাস্ট 3-4 বছরের কিন্তু ওয়ান অফ দ্য বেস্ট সিডিএম যদি কেউ থেকে থাকে তাহলে সেটা হলো রড্রি। এবং রড্রির কিন্তু এই যে সিজনটা গেছে এটা কিন্তু সব থেকে সাকসেসফুল সিজন এটা বলা যেতেই পারে। আমরা যদি রড্রির স্ট্যাটিস্টিক্স দেখে বিবেচনা করি তাহলে কিন্তু আমরা দেখতে পাবো যে টোটাল কিন্তু 60টা ম্যাচে 10টা গোল রয়েছে রড্রির। এবং পাশাপাশি যদি অ্যাওয়ার্ডসের দিকে একটু নজর দিই তাহলে কিন্তু বুড়ি অ্যাওয়ার্ডস রয়েছে, ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপ, প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন্স, ইউরো 24 চ্যাম্পিয়ন্স, ইউরো 24 প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট, সুপার কাপ উইনার, আরো কত কিছু। সো এক কথায় কিন্তু বলা যেতেই পারে যে রড্রি কিন্তু এই বছর ব্যালন ডিওর জেতার জন্য মোস্ট ফেভারিট ক্যান্ডিডেট। এবং আমার পার্সোনালি মনে হয় যে রড্রির কিন্তু এই বছর ব্যালন ডিওর জেতা উচিত। শুধু যদি গোলসের দিক থেকে বিবেচনা করা হয় তাহলে কিন্তু কখনোই এই অ্যাওয়ার্ডটার ভ্যালু থাকবে না। এবং আমার যেটা পার্সোনালি মনে হয়েছে যে সিডিএম পজিশনে যেটা রড্রির পজিশন, সেই পজিশনে কিন্তু ওয়ান অফ দ্য বেস্ট প্লেয়ার এই মোমেন্টে রড্রি। এবং লাস্ট 3-4 বছর বা 4-5 বছরের কথা যদি ভেবেচিন্তে দেখো তাহলে কিন্তু এই পজিশনে রড্রির থেকে বেটার রোল কিন্তু আর কেউ পালন করেনি। সো অবভিয়াসলি এই সিজনটা কিন্তু প্রচুর ট্রফিজ এবং প্রচুর অ্যাওয়ার্ডও রড্রি জিতেছে এবং এই বছর কিন্তু নো ডাউট ব্যালন ডিওর কিন্তু রড্রির জেতা উচিত, এটা আমার পার্সোনালি মনে হয়েছে। তোমাদের কি ওপিনিয়ন হচ্ছে সেটা তোমরা আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। সো এবার আমরা নেক্সট যে প্লেয়ারটাকে মুভ অন করবো সেটা হলো আরো একজন মোস্ট ইনফ্লুয়েন্সিং প্লেয়ার, সেটা হলো লাউতারো মার্তিনেজ। লাউতারো মার্তিনেজকে নিয়ে কিন্তু অনেকেই খুবই কম কথা বলছে, আমি জানি না কেন, বাট লাউতারো মার্তিনেজের যে স্ট্যাটিস্টিক্স রয়েছে সেটা কিন্তু সত্যি ইনসেন। আমরা যদি লাউতারো মার্তিনেজের গোলস গুলো দেখি তাহলে কিন্তু টোটাল 50টা ম্যাচে কিন্তু 32টা গোল রয়েছে লাউতারো মার্তিনেজের। এবং শুধুমাত্র যদি গোল দিয়ে বিবেচনা করা হয় তাহলে কিন্তু মার্তিনেজের ধারের কাছে ভিনিসিয়াস বা বেলিংহাম কেউই নেই। সো শুধুমাত্র গোলস দিয়ে বিচার করলে তো হবে না, আমাদেরকে আরো অন্যান্য জিনিসগুলো, অন্যান্য ক্রাইটেরিয়া গুলোকেও দেখতে হবে। সো বেসিক্যালি আমরা যদি ট্রফিজের দিক থেকে এবার নজর দিই তাহলে কিন্তু লাউতারো মার্তিনেজের কাছে এই সিজনে রয়েছে সেরিয়া টপ স্কোরার, কোপা আমেরিকা টপ স্কোরার, কোপা আমেরিকা চ্যাম্পিয়ন, সেরিয়া চ্যাম্পিয়ন, সেরিয়া প্লেয়ার অফ দ্য ইয়ার, ইটালিয়ান সুপার কাপ। সো বুঝতেই পারছো যে রড্রির মতো কিন্তু মার্তিনেজের কাছেও এই সিজনে কিন্তু ভুরি ট্রফিজ রয়েছে। এবং যদি তোমরা কোপা আমেরিকাকে ফলো করে থাকো তাহলে কিন্তু তোমরা দেখতে পাবে যে লাউতারো মার্তিনেজ কিন্তু লিটারেলি ক্যারি করেছে এই সিজনে আর্জেন্টিনা টিমটাকে। এবং আমার পার্সোনালি কিন্তু মনে হয়েছে যে লাউতারো মার্তিনেজ কিন্তু আরো অনেক বেশি হাইপ ডিজার্ভ করে, যতটা না হাইপ বেলিংহাম এবং ভিনিসিয়াস জুনিয়র পাচ্ছে তার থেকে অনেক বেশি হাইপ কিন্তু ডিজার্ভ করে। এবং আমি পার্সোনালি ফিল করছি যে রড্রির পরে যদি কেউ ব্যালন ডিওর জেতার দৌড়ে থাকে তাহলে সেটা অবভিয়াসলি মার্তিনেজ হওয়া দরকার। সো এই যে 4 জন প্লেয়ারের কথা আমি বললাম, সো এদের মধ্যে যদি ব্যালন ডিওর জেতার জন্য সবার উপরে কাউকে রাখতে হয় তাহলে কিন্তু আমি অবশ্যই রাখবো রড্রিকে। কেন রাখছি তার কারণ আমি কিন্তু ডিটেলস ভিডিওতে বলে দিয়েছি অলরেডি আগে। এবং রড্রির পরে যদি কাউকে জায়গা দিতে হয় তাহলে কিন্তু অবভিয়াসলি আমি জায়গা দেবো লাউতারো মার্তিনেজকে। এবং এরপরে যদি কাউকে রাখতে হয় তাহলে আমি বেলিংহামকে রাখবো এবং ভিনিসিয়াস জুনিয়রকে কিন্তু আমি 4 নম্বরে রাখবো ব্যালন ডিওর র্যাঙ্কিংসে। সো আমার ব্যালন ডিওর র্যাঙ্কিংস দাঁড়াচ্ছে ঠিক কিছুটা এইরকম: রড্রি, লাউতারো মার্তিনেজ, জুড বেলিংহাম, ভিনিসিয়াস জুনিয়র। এছাড়াও কিন্তু আরো অনেক
অনেক প্লেয়ার রয়েছে যারা কিন্তু ব্যালন ডি'অর এই লিস্টে কিন্তু রয়েছে। যেমন আমরা বলতে পারি হ্যারি কেন রয়েছে, টনি ক্রুস রয়েছে, ড্যানি কারভাহাল রয়েছে। ড্যানি কারভাহাল কিন্তু অবশ্যই জুড বেলিংহাম বা ভিনিসিয়াসের পরে কিন্তু মানে পজিশনটা কিন্তু হোল্ড করবে। ড্যানি কারভাহালের কিন্তু খুবই ইন্টারেস্টিং একটা সিজন কিন্তু গেছে এই বছর। এবং সাথে সাথে পাশাপাশি আমরা টনি ক্রুসকে দেখেছি অসাধারণ একটা সিজন কাটিয়েছে। হ্যারি কেনকে আমরা দেখিয়েছি একটা যথেষ্ট ডিসেন্ট সিজন কিন্তু কাটিয়েছে। সো বেসিক্যালি এটা আমার পয়েন্ট অফ ভিউ অ্যাবাউট দ্য ব্যালন ডি'অর র্যাঙ্কিংস। এবং আমি যে খেলোয়াড়দের কথা বললাম এদের মধ্যে থেকে যদি র্যাঙ্কিং এ আসে তাহলে আমি সেটা তোমাদেরকে শেয়ার করলাম। তোমরা কাদেরকে কেমন ভাবে র্যাঙ্কিং এ রাখবে সেটা আমাকে কমেন্ট করে জানাও। এবং তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করো, লাইক করো, শেয়ার করো। এবং এরকমই ভিডিও আপডেটস পেতে গেলে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। সো এই ভিডিওটাকে আমি আর লম্বা করব না, নেক্সট আমি কিন্তু অন্য টপিক নিয়ে অন্য ভিডিওতে আসবো। সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।